বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির রিপোর্ট জমা, কাউকে অভিযুক্ত না করার দাবি, তাকে সাড়া দেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন। ক্রিকেট বোর্ডে পদত্যাগের হিড়িক, একদিনে সরে দাঁড়ালেন 4 পরিচালক। বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সরকারি, দাবি মিঠুর। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে বীরপুরে শুরু ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। দুপুরে টাইগারদের সঙ্গে সভায় বসবেন বিসিবি সভাপতি বুলবুল। শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চান না সুলিভান ব্রাদার্স, দেশকে এশিয়ান কাপের মূল পর্বে নেওয়ার লক্ষ্য। সমর্থকদের টানে আবারও আসতে চান বাংলাদেশে। এবং আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। এফএ কাপে পোর্ট ভেলকে বিধ্বস্ত করে সেমিফাইনালে চেলসি। সাউদাম্পটনের স্বপ্ন ভাঙল আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমু। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তের রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। যে কোনো সময় বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, অবশেষে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং কয়েক হাজার পৃষ্ঠার সেই রিপোর্টটি কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার রুমে নিয়ে জমা দিয়েছে। তিনি উপস্থিত ছিলেন না, তাই আপাতত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তিনি পরবর্তীতে এনএসসি কি পদক্ষেপ নেয়। তবে আমরা তদন্ত কমিটির প্রধান যিনি আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে তিনি আসলে নিরপেক্ষভাবে এই কাজটা করেছেন এবং তিনি আসলে কারোর উপর দোষারোপ এখনই করছেন না। সে বলেছেন যে আসলে নির্বাচন ঘিরে যা হয়েছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং যেই কয়েক হাজার পৃষ্ঠার যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে প্রতিটা বিষয় এবং নির্বাচনে যা যা হয়েছে, যেভাবে নির্বাচনটা হয়েছে, কাগজে কলমে যা আছে এবং সব ধরনের তথ্য নিয়ে সবাইকে ডেকেছেন। তিনি পরিচালক যারা ছিলেন তাদেরকে ডেকেছেন এবং সবশেষে আমিনুল ইসলাম বুলবুলকেও তিনি এই ডেকেছেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল চিঠির মাধ্যমে আসলে তার যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যা তুলে ধরেছেন। এছাড়া আমরা যদি বলি যে আসলে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি কিনা এই নির্বাচন নিয়ে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে, তাকেও কিন্তু আসলে এই তদন্ত কমিটি ডেকেছিল এবং তিনি কিন্তু আসলে এই তদন্ত কমিটির ডাকে সাড়া দিয়ে আসলে তাদের সঙ্গে কথা বলতে আসেননি। এমনটাই আসলে অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি আসাদুজ্জামান আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে এখন আসলে অপেক্ষা করতে হবে যে আসলে কত সময় পরে আসলে এই রিপোর্টটা আসলে জানা যাবে যে আসলে রিপোর্টে তারা আসলে বিসিবি যে নির্বাচন, যে গুঞ্জন উঠেছে যে আসলে বিসিবি যে বর্তমান বোর্ড, এই বোর্ড কি আসলে ভেঙে দেওয়া হবে কিনা বা আসলে নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে নাকি অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ের জন্য কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে আমাদের। কারণ আজকে যেহেতু এখন পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে এই রিপোর্টটি দেখেননি, তিনি আপাতত এনএসসির বাইরে আছেন। তিনি এসে আসলে রিপোর্টটি দেখবেন এবং রিপোর্টটি দেখার পরে রিপোর্টের মধ্যে কি আছে তারপরেই আসলে আমরা জানতে পারবো যে আসলে বিসিবির ভবিষ্যৎটা কি হচ্ছে। আমরা ইতিমধ্যে জানি যে আসলে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। গতকাল যে বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিং এর পরপরই কিন্তু আরো 4 জন পরিচালক আসলে পদত্যাগ করেছেন, যেটা স্বাভাবিকভাবে বিসিবিকে কিছুটা চাপে রেখেছে। এছাড়া আমরা যদি বলি যে আমিনুল ইসলাম বুলবুলের যেই বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল কালকে কিন্তু একটা গণমাধ্যমে কথা বলেছেন। তিনি আসলে বলেছেন যে আসলে তিনি এই শেষ ব্যক্তি যিনি কিনা চেয়ার ধরে বসে থাকবেন। আসলে এখন দেখার বিষয় যে আসলে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড আসলে কতক্ষণ পর্যন্ত টিকে বা কতদিন পর্যন্ত টিকে, বা আদৌ আসলে এই আমিনুল ইসলামের যে বোর্ড এটাই আসলে বিসিবি রান করে কিনা। কারণ এই সব কিছুই নির্ভর করবে যে আসলে এই তদন্ত কমিটির রিপোর্টের উপরে। তদন্ত কমিটির যে রিপোর্ট, এই রিপোর্ট জানতে হয়তো বা আমাদের আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। আমরা যেমনটা জানি যে এই তদন্ত কমিটি তাদের এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আসলে 9 এপ্রিল পর্যন্ত সময় বাকি ছিল, দেওয়া হয়েছিল। কিন্তু তাই সেই সময়ের বেশ আগেই আসলে 4 দিন আগেই আসলে তারা সেই রিপোর্টটি একদম পরিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে, তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষভাবে এই রিপোর্টটি তৈরি করেছেন এবং এই রিপোর্টটি তৈরি করে আসলে তারা এই এনএসসিতে জমা দিয়েছেন এবং বোঝা যাবে যে আসলে এই রিপোর্টের মধ্যে কি আছে সেটা জানতে 2 দিন অপেক্ষা করতে হবে। তো এনএসসি থেকে বিসিবি নির্বাচনের অনিয়মের রিপোর্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। বিসিবি নির্বাচনের অনিয়ম সংক্রান্ত যে তদন্ত কমিটি এনএসসি করেছিল, সেই তদন্ত কমিটি তাদের রিপোর্টটি জমা দিয়েছে, তার বিস্তারিত জানাচ্ছিলেন তামিম। যাচ্ছি পরবর্তী সংবাদে। বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না পরিচালকরা। এনএসসি তদন্ত করলেও স্বাভাবিক গতিতে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কদের। স্পেশালিস্ট স্পিন কোচ করা হয়েছে মোহাম্মদ রফিককে। গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে নিজেদের দায় দেখছেন না বোর্ড বলেও জানান পরিচালকরা। এনএসসির তদন্তের প্রেক্ষিতে বিসিবির কমিটি বাতিলের খড়গ মাথায় নিয়ে সভায় বসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নানা কারণে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা বলেও ধরে নিয়েছেন অনেকে। এদিন সন্ধ্যার পর পদত্যাগ করেছেন আরও 3 পরিচালক। 6 ঘন্টার ম্যারাথন সভা শেষে গণমাধ্যমের সামনে 4 পরিচালকের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয়, উই আর নট ওয়ারিড। আমরা শুধু ফরওয়ার্ড লুকিং, কি কি জিনিস আরো করা যায়। আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে, এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি। বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়কের। বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্লেয়ার্স, আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা যে পিছনে ফিরে তাকে 3 জন স্পিন কোচ আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। বিসিবি ক্লাব দ্বন্দ্বে মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় অধিকাংশ ক্লাব। তারপরও 8 এপ্রিল সভা ডেকেছে বিসিবি, না হলে বিকল্প ভাবছে বোর্ড। আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাবব। মুস্তাফিজ ইস্যু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারতে, ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। ইন্ডিয়াতে এখনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছি। এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের চাপেই নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। নিজেদের কাঁধে দায় নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। বিসিবি নাকি ভারতেই বিশ্বকাপ খেলতে রাজি ছিল, যদিও সে সময় এ ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায়নি তাদের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 3 ভাগে ভাগ হয়ে আজ অনুশীলন করছেন ক্রিকেটাররা। সকাল 10:30টা থেকে মিরপুরের একাডেমি মাঠে ফিল সিমন্সের নেতৃত্বে শুরু হয় স্কিল ক্যাম্পের আনুষ্ঠানিকতা। সেখানে 2 নেটে ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন প্রথম গ্রুপের ক্রিকেটাররা। শন টেটের সঙ্গে নিজের লাইন লেন্থ নিয়ে কাজ করেছেন তাসকিন আহমেদ এবং
তানজিম সাকিব। ব্যাট হাতে দীর্ঘক্ষণ নিজেকে ঝালাই করেছেন নাজমুল শান্ত এবং সৌম্য সরকার। নেট বোলারদের পাশাপাশি বোলিং মেশিনেও উইলোবাজি করেছেন তারা। পরে সেখানে যোগ দেন মেহেদী মিরাজ, মাহিদুল অঙ্কন এবং জাকের আলী অনিক। ব্যাট হাতে নিবিড় অনুশীলন করেন তারাও। এ সময় বেশ কিছু বিশেষায়িত শট প্র্যাকটিস করতেও দেখা যায় তাদের। একাডেমি মাঠে যখন সাদা বলের এই অনুশীলন চলছিল তখন লাল বলের প্র্যাকটিসে মমিনুল সাদমানরা সময় কাটান ইনডোরের নেটে। এবার দেশের ফুটবল প্রসঙ্গ শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চায় না সুলিভান ব্রাদার্স। এই দুই ভাই বাংলাদেশকে নিয়ে যেতে চায় অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে। এদিকে বাংলাদেশের সমর্থকদের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন রোনান ও ডেকলান সুলিভান। সমর্থকদের টানে বারবার বাংলাদেশে ফিরে আসার কথা সময় সংবাদে জানিয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স। এই দেশে জন্ম হয়নি তাদের, বাংলাদেশের আলো বাতাসেও বেড়ে ওঠেননি তারা, তবুও এই লাল সবুজ পতাকার ওপর বিশেষ আবেগ কাজ করে আলোচিত সুলিভান ব্রাদার্সের। নানির সূত্রে বাংলাদেশি তারা, শেকড়ের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এসেই মন জয় করে নিয়েছেন দেশের ফুটবল ভক্তদের। লাল সবুজদের হয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রোনান ও ডেকলান সুলিভান। তবে তাদের লক্ষ্যটা আরও বড়। শুধু সাফেই সীমাবদ্ধ থাকতে চান না তারা, বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে। আমি বাংলাদেশে এসেছি শুধুমাত্র জয়ের জন্য এবং সাফের শিরোপা দিয়ে যার শুরুটা হয়েছে। আমি এদেশের হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই। আপাতত আমার লক্ষ্য বাংলাদেশকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়া। মালদ্বীপের পর বাংলাদেশে এসেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা ফ্যান হিসাবে আখ্যায়িত করেছেন রোনান সুলিভান। আর এই সমর্থকদের টানেই বারবার আসতে চান ডেকলান। এই সমর্থকদের জন্য বারবার আসতে চাই, তারা আমাকে অনেক অনুপ্রাণিত করে, সাহস যোগায়, তাদের জন্যই আমি খেলতে এসেছি। আপাতত বয়স ভিত্তিক দলের ডিউটি শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দুই ভাই, তবে বাংলাদেশের ডাকে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ছাদ খোলা বাসের সংবর্ধনা পেলেন দেশের পুরুষ ফুটবলাররা। এর আগে সাফ জয় করে নারী ফুটবলাররা 3 বার এমন আয়োজনের মধ্য দিয়ে গেলেও এবার স্বপ্ন পূরণ হলো অনূর্ধ্ব-20 দলের। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার এই আয়োজন। তাদের অর্জনে স্বপ্নবাজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাফুফের শীর্ষকর্তারা। আয়োজন বাংলাদেশের 2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব-20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিভানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। প্রথমবার যখন এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফুটবলারদের জন্য ছিল না বলার মতো কোনো আয়োজন, কিন্তু এবার অনন্য কিছুই করে দেখালো বাফুফে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস, সেই বাহনে চড়ে চ্যাম্পিয়নদের রাজধানী যাত্রা। ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা, ফুটবলারদের ক্লান্তি ভর করবে এটাই স্বাভাবিক, কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। অনূর্ধ্ব-20-এ এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
2015 থেকে 26 এই 11 বছরে অনূর্ধ্ব 20 ফুটবলারদের নিয়ে সাফ আয়োজন করেছে 8 আসর, যার 6টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2বার করে লাল সবুজের স্বপ্ন চুরি করেছে নেপাল, ভারত। 24-এ নেপালকে হারিয়ে প্রতিশোধ তুলেছে লাল সবুজ। এবার ভারত বধের মহাকাব্য, যা ইঙ্গিত করছে বাফুফের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক পরিক্রমা। ডেভেলপমেন্টটা হয় পাইপলাইন দিয়েই। আজকে যারা আন্ডার-20 চ্যাম্পিয়ন হলো, এর আগামীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হচ্ছে। আবার যারা আন্ডার-19 আছে তারা আন্ডার-20 খেলবে, আন্ডার-17 এগিয়ে আসবে, আন্ডার-15 আন্ডার-17 জায়গা নেবে। আমরা এই পাইপলাইনটা গড়ে তোলার দিকে বেশি নজর দিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলের এমফি থিয়েটারে জমকালো আয়োজন। এর আগেও লাল সবুজের অর্জনে আলোকিত হয়েছে এই মঞ্চ। এমন আয়োজন বারবার ফিরে আসুক দেশের ফুটবল পতাকা বিশ্বমঞ্চে ওড়ানোর লক্ষ্য নিয়ে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের আরও খবর। অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হতে চলছে হাভিয়ার কাবরেরা অধ্যায়। আসছে 30 এপ্রিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আপাতত তা আর বাড়ছে না বলে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রেসিডেন্ট তাবিত আওয়ালের নেতৃত্বে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এর সঙ্গে অদ্ভুত একটা নিয়ম যোগ করে দিয়েছে ফেডারেশন। নতুন কোচদের সঙ্গে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন বলে জানিয়েছেন বাবু। লাল সবুজের ডাগআউটে হ্যাভিয়ার কাবরেরা যেন সেই পুরানো আসবাব, যা সরাতেও মায়া লাগে, আবার ঘরে রাখতেও অস্বস্তি হয়। 4 বছর পার করে দেশের ইতিহাসের দীর্ঘতম কোচ হওয়ার তকমা পেয়েছেন ঠিকই, কিন্তু মাঠের ফলাফল অন্ধকার। অবশেষে বাফুফে নড়ে চড়ে বসেছে, তবে সেখানেও আছে অদ্ভুত এক কমেডি অফ এরর্স। কাবরেরাকে সরাসরি বিদায় না বলে বাফুফে বলছে নতুন খুঁজছি। ফুটবল মাঠে বাংলাদেশ দল যেমন গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে, কোচ হ্যাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে বাফুফেও যেন ঠিক তেমনই এক গোলক ধাঁধায়। 4 বছরে দলের জয়ের সমীকরণ মেলানো যেন এখনো অমাবস্যার চাঁদ। 30 এপ্রিল শেষ হবে কাবরেরার মেয়াদ, কিন্তু বাফুফে তাকে এক বাক্যে না বলার সাহস পাচ্ছে না। আবার হ্যাঁ বলার মতো শক্ত যুক্তিও নাকি নেই। দীর্ঘতম সময় কোচের চেয়ার দখল করে রাখা স্পেনিয়ার্ডকে নিয়ে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির শনিবারের বৈঠকটা ছিল অনেকটা ব্রেকআপ না করে স্পেস চাওয়ার মতো। বাফুফের সভাপতি তাবিত আওয়ালের উপস্থিতিতে বৈঠক থেকে তাই সিদ্ধান্ত এলো আপাতত বাড়ছে না চুক্তির মেয়াদ। এই চুক্তি 30 তারিখে শেষ হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। তাকে বাদ দিয়ে ভাবতেছি না কিংবা তাকে নিয়েই চিন্তা করতেছি তা না, কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের তার সঙ্গে কিন্তু আরও 1 মাসের চুক্তি আছে। 30 এপ্রিল আমাদের চুক্তি শেষ হবে, যার জন্য এখন থেকেই কিন্তু আমরা তার আরও বেটার কিছু আমরা চেষ্টা করতেছি। আমরা যদি আরো বেটার কিছু পাই, অবভিয়াসলি তখন আমরা সেই চিন্তা করব। বিদায়ের সুর বেজে উঠলেও সুযোগ এখনো শেষ হয়নি কাবরেরার। অনেকটা চাকরি চলে যাওয়ার পর সেই কোম্পানিতেই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়ার মতো। বাফুফের সাপ কথা, যদি ডাগআউটে ফিরতে চান তবে আগের সব রেকর্ড ভুলে নতুন করে সিভি নিয়ে লাইনে দাঁড়াতে হবে। কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের তাবিত আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। কাবরেরাকে নিয়ে যখন এই ধরি মাছ নাছুই পানি খেলা চলছে, তখন বাফুফে স্বপ্ন দেখাচ্ছে 2 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত হচ্ছে অনূর্ধ্ব 23 দলের অবিচ্ছিন্ন অনুশীলনের প্রতিশ্রুতি। জুন উইন্ডোতে থাইল্যান্ড বা মিয়ানমারের মতো উন্নত প্রতিপক্ষও খোঁজা হচ্ছে। তবে সবকিছুর কেন্দ্রে প্রশ্ন, বাফুফে কি সত্যিই নতুন কোচ খুঁজছে, নাকি চলছে পুরানো সেই কাবরেরাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে আবারও ডাগআউটে হাজির করার প্রস্তুতি? আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব এবং আমরা নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। লা লিগায় পিছিয়ে পড়েও অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা। 2-এ থাকা রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান 7 পয়েন্ট। মায়োরকার মাঠে রিয়ালের হারের পর থেকেই বার্সেলোনা শিবিরে চাপা উত্তেজনা। শিরোপার স্বপ্নটা একটু একটু করে দৃঢ় হচ্ছে সমর্থকদের। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলেই ব্যবধান হবে 7 পয়েন্ট। সে লক্ষ্যেই রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সা। আন্তর্জাতিক বিরতির পর খেলতে নেমে ফুটবলাররাও ছিলেন দারুণ উজ্জীবিত। তবে ইনজুরির কারণে রাফিনিয়ার না থাকা বাড়তি চিন্তার কারণ ছিল কোচ হ্যান্সি ফ্লিকের। প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ হওয়ায় বাড়তি সতর্ক ছিলেন তিনি।
2 মিনিটে লিড নেয়ার সুযোগ এসেছিল কাতালানদের, তবে লামিনে ইয়ামালের চেষ্টা আলোর মুখ দেখেনি স্বাগতিক ডিফেন্ডারদের দৃঢ়তায়। 7 মিনিটে রাশফোর্ডের ফ্রি কিক রুখে দিয়ে ত্রাণকর্তা বনে যান অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো। তবে ছন্দে থাকা বার্সেলোনাকে হতাশ করে 39 মিনিটে লিড নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। গোল করেন জুলিয়ানো সিমিওনে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবা কোচ দিয়াগো সিমিওনেকে আস্থার প্রতিদান দেন ছেলে। সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। 42 মিনিটে দানি ওলমোর পাসে গোল করে সমতা ফেরান ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। রাফিনিয়ার শূন্যতা একটুও টের পেতে দেননি তিনি। প্রথমার্ধের যোগ করার সময় বিপদ বাড়ে অ্যাথলেটিকোর। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্সিভ মিডফিল্ডার নিকো গঞ্জালেস। 10 জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকোর ওপর চাপ আরও বাড়ায় বার্সা। 87 মিনিটে গোল করেন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। মাত্রই বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের প্লে অফে পোল্যান্ডকে 2026 বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি। সে আক্ষেপ ভুলে বার্সেলোনাকে জয় উপহার দেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। এদিকে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়া হ্যারি কেনকে ছাড়াই এদিন মাঠে নামতে হয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের। তাদের হতাশ করে 46 ও 71 মিনিটে 2 গোল করেন ফ্রেইবুর্গের জোহান মানজাবি ও লুকাস হোলের। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। 81 ও যোগ করার সময় 2 গোল করেন টম বিশপ। এছাড়া একটি গোল করেন লিনার্ড কার্ল। তাতেই 3-2 গোলের জয় পায় বায়ার্ন। এদিন বুন্দেসলিগার প্রথম ক্লাব হিসেবে 28 ম্যাচে 100 গোলের রেকর্ড গড়ে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এফএ কাপে আর্সেনালের স্বপ্ন ভাঙল সাউথহ্যাম্পটন। 2-1 গোলে হেরে সেমিফাইনালে ওঠা হলো না গানারদের। আরেক ম্যাচে পোর্ট ভেলকে 7-0 গোলে বিধ্বস্ত করে এফএ কাপের শীর্ষ 4 নিশ্চিত করেছে চেলসি। মাত্র কদিন আগে কোয়াড্রল জয়ের দাবিদার ভাবা হচ্ছিল আর্সেনালকে, অথচ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগ কাপে হারের পর এবার এফএ কাপেও ব্যর্থ হলো তারা। এবার আর্সেনালকে হতাশায় ডুবিয়েছে সাউথহ্যাম্পটন। সেন্ট ম্যারি স্টেডিয়ামে 35 মিনিটে স্টুয়ার্টসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 68 মিনিটে সমতা ফেরেন ভিক্টরি ইউকেরেস। তবে 85 মিনিটে শিয়াল চার্লস গোল করলে সেমিফাইনালে না উঠতে পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্তেতার আর্সেনালকে। আরেক কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে ধরাশয়ী হয়েছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল পোর্ট ভেল। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই ব্লুজদের হয়ে গোল করেন জোরেল হাতু ও পেদ্রো। এরপর গ্যাব্রিয়েল আত্মঘাতী গোল করলে হতাশায় ছন্নছাড়া হয়ে পড়ে পোর্ট ভেল। দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোল করেন আদারো আরাসো, আন্দ্রে সান্তোস, এস্তেভাও ও আলেহান্দ্রো গার্নাচো। এদিকে আসলে সেমিফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ধসিয়ে দিল পেপ গার্দিওলা বাহিনী। আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিকে 4-0 গোলে জিতল সিটিজেনরা। পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহাম্মদ সালাহ। ইতিহাদ স্টেডিয়ামে আজ যা হলো তাকে স্রেফ ফুটবল ম্যাচ বললে ভুল হবে। এটা ছিল নীল ঝড়ের এক চরম প্রদর্শনী। এফএ কাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে রীতিমতো খড়কুটোর মতো উড়িয়ে দিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর্লিং হ্যালান্ডের বিধ্বংসী হ্যাট্রিক আর তরুণ তুর্কিদের নৈপুণ্যে 4-0 গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল সিটিজেনরা। অন্যদিকে মোহাম্মদ সালাহর জন্য রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতিহাদ স্টেডিয়াম সাক্ষী থাকলো এক পেশে এক লড়াইয়ের। ম্যাচের শুরু থেকেই লিভারপুল রক্ষণকে ব্যস্ত করে রাখে সিটির আক্রমণ ভাগ। ম্যাচের 38 মিনিটে ডেডলক ভাঙেন আর্লিং হ্যালান্ড। নিকো ওরাইলি ডি বক্সে ভার্জিল ভ্যান ডাইককে বোকা বানিয়ে পেনাল্টি আদায় করলে গোল করতে ভুল করেননি নরওয়েজিয়ান গোল মেশিন। লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলিকে ভুল দিকে পাঠিয়ে সিটিকে 1-0 এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আবারও হ্যালান্ড। সেমেনন নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত হেডে জাল কাপান তিনি। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কফিনের তৃতীয় পেরেকটি ঠোকেন সেমেনো। 50 মিনিটে রায়ান চেরকির ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে লিভারপুল কিপারের মাথার উপর দিয়ে দারুণ এক চিপে গোল করেন এই ফরওয়ার্ড। তবে সব আলো কেড়ে নেন হ্যালান্ড 57 মিনিটে। একটি চমৎকার দলীয় আক্রমণ শেষে বুলেট গতির শটে বল ক্রসবারে লাগিয়ে জালে জড়ান তিনি। পূর্ণ হয় হ্যাট্রিক। আর এর সাথেই 89 বছর আগে এরিক ব্রুকের গড়া রেকর্ডের পর প্রথম সিটি খেলোয়াড় হিসেবে লিভারপুলের বিপক্ষে হ্যাট্রিকের কীর্তি করলেন আর্লিং হ্যালান্ড।
লিভারপুল ম্যাচে ফেরার সুযোগ যে পায়নি তা কিন্তু নয়। ম্যাথিউস নুনেস বক্সের ভেতরে কিটিকিকে ফাউল করলে পেনাল্টি পায় অলরেডরা, কিন্তু জেমস ট্র্যাফোর্ড দেয়াল হয়ে দাঁড়িয়ে রুখে দেন মোহাম্মদ সালাহকে। নিজের শেষ এফএ কাপের ম্যাচে সালাহ দুটি সহজ কাউন্টার অ্যাটাক মিস করলে লিভারপুলের পরাজয়ের গ্লানি আরও বাড়ে। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানের জয় লিভারপুলকে বিদায় করে এফএ কাপের সেমিফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। হ্যালান্ড ম্যাজিকে আরও একবার নীল উৎসবে মাতল ম্যানচেস্টার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। 40 বছর পর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে নিজ দেশে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ইরাক ফুটবল দল। ছাদ খোলা বাসে চড়ে দেশটির রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরে সমর্থকদের সঙ্গে এই সাফল্য উপভোগ করেছেন ফুটবলাররা। বিশ্বকাপের মঞ্চেও দারুণ কিছু করবে দল, এমনটাই প্রত্যাশা ইরাকি ভক্তদের। ইরাক ফুটবলের ইতিহাস 4 দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশটি। আনন্দটা তাই অনেক বেশি। এমন সাফল্য অর্জনের পর দেশে ফিরে ফুটবলাররা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। ছাদখোলা বাসে করে রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরেছেন ফুটবলাররা। তাদের ঘিরে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বিশ্বকাপে জায়গা করা ফুটবলারদের বরণ করতে রাস্তায় হাজারো সমর্থকের ঢল, হাতে দেশের পতাকা, মুখে জয়ধ্বনি। ফুটবলারদের নাচে গানে মাতিয়ে রেখেছেন ভক্তরা। উত্তর মেক্সিকোতে বাছাইয়ের প্লে অফ ম্যাচে আলী আল হামাদি আর আইমান হুসাইনের গোলে 2-1 বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এই দুই ফুটবলারকে দেখতে একটু বেশি আগ্রহী ছিলেন ভক্তরা। এছাড়া পুরো জাতীয় দলটাই এখন দেশের মানুষের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে চলা অস্থিরতার মাঝে মানুষ এটা দিয়ে খুঁজে নিয়েছেন আনন্দ। আমরা খুব খুশি, পুরো দেশের মানুষের জন্য আনন্দ উপলক্ষ এনে দিয়েছেন আমাদের ফুটবলাররা। দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মাঝে এটা আমাদের অনেক প্রশান্তি এনে দিয়েছে। তারা কুর্দি, আরব, সুন্নি, শিয়া সবাইকে নিয়ে উল্লাস করার সুযোগ করে দিয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। বিশ্বকাপে খেলা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। এমন একটা দিনের জন্য আমরা 40 বছর ধরে অপেক্ষা করেছি। ফুটবলারদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের চেষ্টা বৃথা যেতে দেননি। 1986 সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল ইরাক। এরপর তীরে এসে তরি ডুবেছে বহুবার। এবার সেই সুযোগ ধরা দিয়েছে ইরাকের সামনে। বিশ্বকাপেও দারুণ কিছু করবে দল, এমনটাই বিশ্বাস ভক্তদের। 2026 বিশ্বকাপে গ্রুপ আইতে ইরাক। সেই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও আছে সেনেগাল ও নরওয়ে। 17 জুন নরওয়েজিয়ানদের বিপক্ষে 40 বছর পর পাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইরাক। তামিম হোসেন, সময় সংবাদ। ঘরের মাঠে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় আসরে নিজ দলের খেলা দেখতে মুখিয়ে আছেন কানাডার দর্শকরা। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ হয়েছে টরন্টো স্টেডিয়ামের সংস্কার কাজ। সব ঠিক থাকলে এই মাঠেই 12 জুন কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম লেখাবে কানাডা। টরন্টোর এক্সিবিশন প্লেসে অবস্থিত এই স্টেডিয়ামের প্রস্তুতির খবর জানাচ্ছেন রাশেদ লিমন। বিশ্ব আসরের জন্য প্রস্তুত মঞ্চ। ফুটবল দুনিয়ার সবথেকে বড় উৎসব আয়োজনে প্রস্তুত 3 আয়োজক, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। সেই ধারাবাহিকতায় কানাডার টরন্টো এক্সিবিশন প্লেসের টরন্টো স্টেডিয়ামের বড় ধরনের উন্নয়ন কাজ শেষ হয়েছে। নতুন পিচ, উন্নত ডাগ আউট, খেলোয়াড়দের সুবিধা এবং অত্যাধুনিক ব্রডকাস্টিং সিস্টেম সবই এখন সর্বাধুনিক। অস্থায়ী আসন যোগ করে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে 45,000-এ। দর্শকদের জন্য যুক্ত হয়েছে নতুন হসপিটালিটি স্পেস এবং উন্নত সুযোগ সুবিধা। এর আগে 2025 সালে প্রথম ধাপে লাইটিং, অডিও, ভিডিও বোর্ড এবং দর্শক সুবিধার সংস্কার সম্পন্ন হয়। সব মিলিয়ে $157.9 মিলিয়ন এই প্রকল্প টরন্টোর অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের 6টি ম্যাচ। তাই দর্শক সমর্থকদের উচ্ছ্বাসও তুঙ্গে। বিএমও ফিল্ড তো আগ থেকেই প্রস্তুত ছিল, বাট বিশ্বকাপ ফুটবলের জন্য অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি সাজানো গোছানো করা হয়েছে। তো অ্যাজ এ দর্শক আমরা আগেও বিএমও ফিল্ডে খেলা দেখেছি, কিন্তু যখন বিশ্বকাপ খেলা দেখব
like this is one of the most exciting things to happen. এবারই প্রথম ফিফা বিশ্বকাপের আয়োজক কানাডা, আর এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। স্টেডিয়ামটা দেখতে আসলাম, স্টেডিয়ামের মোটামুটি সব কাজ সম্পন্ন হয়েছে। We got our ticket already. Very exciting যে সেম সিটিতে সেম কান্ট্রিতে আমরা বিশ্বকাপ দেখার সুযোগ হবে। আমরা খুবই এক্সাইটেড। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সিটি অফ টরন্টোর অধীনে 2 ধাপে করা হয় টরন্টো স্টেডিয়ামের সংস্কার কাজ, যা শেষ হয় চলতি বছরের 24 মার্চ। এরই মধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের শতভাগ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে এই স্টেডিয়াম কর্তৃপক্ষ। এখন অপেক্ষা 12 জুনের। সেদিন স্বাগতিক কানাডা আর বসনিয়ার খেলার মাধ্যমেই মাঠে গড়াবে এদেশের বিশ্বকাপ। আর তাই তো দিন দিন উত্তেজনার পারদ বাড়ছে এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। শুরু হয়েছে এসএমসি প্লাস ইডব্লিউ উইন্টার স্ম্যাশ 2026 টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের 43টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে বিষয়গুলো জানান আয়োজকরা। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাসে শুরু হয়েছে টুর্নামেন্ট। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজন করছে এই টুর্নামেন্টের। প্রতিযোগিতাটি 6টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে: বয়েজ সিঙ্গেল ও ডাবলস, গার্লস ডাবলস ও সিঙ্গেলস, মিক্সড ডাবলস এবং অ্যাডমিন ও ফ্যাকাল্টিস ডাবল। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে এসএমসি। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মডারেটর আব্দুর রহমান সুমন। পর্দা নামলো 15তম ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট 2026-এর। এই আয়োজনে সহযোগিতার ভূমিকায় ছিল নাভানা গ্রুপ। বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হয় শনিবার পুরস্কার বিতরণীর মাধ্যমে। সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের মিলনায়তনে বিজয়ীদের পুরস্কৃত করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রেগুলার, ভেটেরান, সিনিয়র, লেডিস ও জুনিয়র এই 5টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অংশ নেন 820 জন গলফার। টুর্নামেন্টে ফেরদৌসুর রহমান ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সকল বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করে নৌবাহিনী প্রধান তিনি বলেন, দেশের সুষ্ঠু এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক প্রশাসনের সহায়তায় যুক্ত ছিল নৌবাহিনীর সদস্যরা। এবার বাহিনীর নিয়মিত কাজে যোগ দেওয়ার সময় এসেছে বলে মত প্রদান করেন তিনি। পরে এক সাংস্কৃতিক পরিবেশনা ও রাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির রিপোর্ট জমা। কাউকে অভিযুক্ত না করার দাবি, ডাকে সাড়া দেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন। শুধু সাফে সীমাবদ্ধতা থাকতে চান না সুলিভান ব্রাদার্স। দেশকে এশিয়ান কাপের মূল পর্বে নেয়ার লক্ষ্য সমর্থকদের টানে আবারও আসতে চান বাংলাদেশে। এবং আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। এফএ কাপে পোর্ট ভেলকে বিধ্বস্ত করে সেমিফাইনালে চেলসি। সাউদাম্পটনের স্বপ্ন ভাঙল আর্সেনাল। এই ছিল খেলার সময়ে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। শিমুল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।